হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে ইংলিশ গ্রামার গ্রুপ পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ইংলিশ গ্রামারের আরেকটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি। নিশ্চয়ই তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমাদের টপিকটা কি। হ্যাঁ, জেরান্ড। আমাদের অধিকাংশ শিক্ষার্থী জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ ভার প্লাস আইএনজি যুক্ত দুই শব্দের মধ্যে তালগোল ফাঁকিয়ে ফেলে। আসলে জেরান্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল দুইটার গ্রামাটিক্যাল যেই অ্যাক্টিভিটিস আর ফাংশন সেটা সম্পূর্ণ ভিন্ন। এজন্য আজকে আমরা জেরান্ড নিয়ে বিস্তারিত আলোচনা করব। আসলে বাক্যের কোন কোন স্থানে জেরান্ড বসতে পারে এবং জেরান্ডের কাজ কি, জেরান্ড কোন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে, আমরা আজকে সেটা জানার চেষ্টা করব। চলো আমরা দেখে নিই জেরান্ড কি। আমরা দেখতে পাচ্ছি ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত হয়ে যদি তা একই সাথে নাউন এবং ভার্বের মতো কাজ করে তখন আমরা তাকে জেরান্ড বলে থাকি। একটি বিষয় লক্ষণীয়, নাউন এবং ভার্বের মতো কাজ করে। আমরা জেরান্ডকে ভার্বাল নাউন বলি, অর্থাৎ যেটা ভার্ব এবং নাউনের মতো কাজ করে। তাহলে আমরা বুঝলাম জেরান্ড কি। জেরান্ডের রূপ হচ্ছে সাধারণত ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যুক্ত থাকা এবং সেটা ইন সাম কেজেস মাঝে মাঝে নাউনের মতো কাজ করবে, মাঝে মাঝে ভার্বের মতো কাজ করবে। আমরা যদি ইংলিশ ডেফিনেশন দেখে থাকি, রেন অ্যান্ড মার্টিন যেটা বলেছেন, a gerund is that form of the verb which ends in ing and has the force. ডক্টর সাজ্জাদ হোসাইন জেরান্ডের সংজ্ঞা দিতে গিয়ে বলেছেন, a gerund is a verbal word added with ing indicating noun and verb at the same time. তাহলে আমাদের বাংলা সংজ্ঞা যেটা বলেছে যে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে যখন আইএনজি যুক্ত হয়ে ওই শব্দটি নাউন অথবা ভার্বের মতো কাজ করে তখন আমরা তাকে জেরান্ড বলতে পারি। আমরা যতক্ষণ পর্যন্ত এক্সাম্পল দেখব না বা জেরান্ডের ব্যবহার দেখব না ততক্ষণ পর্যন্ত আমাদের মধ্যে একটা ধোঁয়াশা কাজ করবে। চলো আমরা জেরান্ডের ব্যবহারটা দেখে আসি। আসলে জেরান্ড বাক্যের কোন কোন স্থানে বসে এবং কিভাবে কোন পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করে। জেরান্ডের ব্যবহার, জেরান্ড ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করতে পারে, অর্থাৎ একটা বাক্যের সাবজেক্ট পজিশনে ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ যখন বসে এবং ওই বাক্যের সাবজেক্ট হিসেবে কাজ করে তখন আমরা তাকে জেরান্ড বলতে পারবো। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জ্ঞাতার্থে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করছি। জেরান্ড নাউনের মতো কাজ করে, আর যখন আমরা জানি একটা বাক্যের সাবজেক্ট পজিশনে সাধারণত নাউন অথবা প্রোনাউন হয়ে থাকে। চলো আমরা যে ভার্বের সাবজেক্ট হিসেবে জেরান্ড বসে আমরা এক্সাম্পলের মাধ্যমে বুঝে নিই। ফিশিং ইজ মাই ফেভারিট হবি। আমি যদি প্রশ্ন করি হোয়াট ইজ ইয়োর ফেভারিট হবি, তাহলে অ্যান্সারটা আসতেছে ফিশিং। তাহলে এখানে ভার্ব হচ্ছে ইজ, আর ইজের পূর্বে যে আইএনজি যুক্ত ফিশ শব্দ থেকে আইএনজি যুক্ত হয়ে ফিশিং হয়েছে সেটা জেরান্ড হিসেবেই কাজ করছে এবং নাউন হিসেবেই কাজ করছে। আমরা দ্বিতীয় এক্সাম্পলটি যদি লক্ষ্য করি, সুইমিং ইজ গুড ফর হেলথ। আমরা যদি বলি হোয়াট ইজ গুড ফর হেলথ, নিঃসন্দেহে আমাদের অ্যান্সার আসবে সুইমিং, এবং সুইম শব্দটা ভার্ব ছিল যার সাথে আইএনজি যুক্ত হয়ে সুইমিং হয়েছে। রিডিং ইংলিশ ইজ ইজিয়ার দ্যান স্পিকিং ইট। হোয়াট ইজ ইজিয়ার দ্যান স্পিকিং ইট? রিডিং ইংলিশ। এখানে রিডিং শব্দটি জেরান্ড হিসেবে কাজ করছে, অর্থাৎ আমরা রিডিং ইংলিশ পুরোটা একটা সাবজেক্ট যেটাকে আমরা নাউন ফ্রেজ বলতে পারি। তাহলে রিডিংটা এখানে জেরান্ড হিসেবে কাজ করছে। ট্রানজিটিভ ভার্বের অবজেক্ট হিসেবে জেরান্ড বসে। প্রথমত আমাদেরকে বুঝতে হবে ট্রানজিটিভ ভার্ব কি। সাধারণত আমরা জানি যে ভার্বের অবজেক্ট থাকে তাকে ট্রানজিটিভ ভার্ব বলে। এখন বাক্যের ভার্বের পর সবসময় ভার্বের পরে যা থাকবে সেটা যে অবজেক্ট হবে সেটাও তো নিশ্চিত না। এজন্য আমরা ভার্বকে হোয়াট অথবা হোম দ্বারা যখন প্রশ্ন করব, যদি উত্তরটি ভার্বের পরে থাকে নিঃসন্দেহে সেটা ট্রানজিটিভ ভার্ব, এবং ওই ভার্বের পরে থাকা শব্দটি নিঃসন্দেহে অবজেক্ট হবে। চলো আমরা দেখে নিই। আই এনজয়েড বোটিং। আমি যদি প্রশ্ন করি হোয়াট ডিড আই এনজয় বোটিং, দ্যাট মিনস এনজয়েড শব্দটার পরে যে ভার্বের সাথে আইন যুক্ত হয়েছে সেটা এনজয়েড ভার্বের অবজেক্ট হিসেবে কাজ করছে, অর্থাৎ ভার্বের সাথে আইন যুক্ত হয়ে সেটা জেরান্ড হিসেবে কাজ করছে। প্রিয় শিক্ষার্থী, আমরা আরেকটা বিষয় জানি, বাক্যের সাবজেক্ট হিসেবে জেরান্ড বসে এবং অবজেক্ট হিসেবেও জেরান্ড বসতে পারে। জেনিফার লাইকস ডান্সিং। হোয়াট ডাজ জেনিফার লাইক? আমি যদি প্রশ্ন করি হোয়াট ডাজ জেনিফার লাইক,
ডান্সিং, আমার উত্তর আসতেছে ডান্সিং, অর্থাৎ লাইকসের অবজেক্ট হিসেবে এখানে ডান্সিং বসেছে। She practices speaking English whenever she gets the chance. What does she practice? Speaking English. That means speaking শব্দটি আমার এখানে জেরান্ড হিসেবে কাজ করছে, অর্থাৎ অবজেক্ট হিসেবে কাজ করছে। I recommend going to the mountain in the summer. What do you recommend? Or what do I recommend? Going to the mountain in the summer. Here going কি হিসেবে কাজ করছে? অবজেক্ট হিসেবে কাজ করছে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, অর্থাৎ এটি জেরান্ড হিসেবেই কাজ করছে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন যেই স্ট্রাকচারটি পড়তে যাচ্ছি, এই স্ট্রাকচার থেকে অধিকাংশ সময় আমরা প্রশ্ন দেখে থাকি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায়। প্রাপোজিশনের অবজেক্ট হিসেবে জেরান্ড বসে। আমরা সোজা কথায় বলতে গেলে প্রাপোজিশনের পর সাধারণত কোনো ভার্ব বসলে সেটা আইএনজি যুক্ত হয়ে যায় এবং সেই আইএনজি যুক্ত ভার্বটাকে আমরা জেরান্ড বলতেই হবে। চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখি নিই। আই এম ফন্ড অফ ফিশিং। আমরা দেখতে পাচ্ছি ফিশিং আইএনজি যুক্ত আছে, ফিশ থেকে ফিশিং, এবং তার পূর্বে একটি প্রাপোজিশন আছে অফ। মাই মাদার ইজ টায়ার্ড অফ, প্রাপোজিশন অফ, তারপরে যে ভার্বটি আছে ওয়েট, ওয়েট থেকে ওয়েরিং, অর্থাৎ এটা জেরান্ড হিসেবে কাজ করছে। সে ইনসিস্টেড অন, প্রাপোজিশন অন, তারপরে প্লে নয় প্লেইং, দ্যাট মিন্স ভার্ব প্লাস আইএনজি জেরান্ড হিসেবে কাজ করছে। দ্য ট্যাবলেট মাস্ট বি টেকেন বিফোর গেটিং আপ ইন দ্য মর্নিং, বিফোর প্রাপোজিশন, তারপরে শব্দটি গেট থেকে গেটিং, অর্থাৎ জেরান্ড হিসেবেই কাজ করছে। হোয়াট ওয়াজ হার রিয়াকশন অন হিয়ারিং দ্য নিউজ, অন প্রাপোজিশন, এরপরে হিয়ার থেকে হিয়ারিং, আইএনজি যুক্ত ভার্ব, অর্থাৎ প্রাপোজিশনের পরে আইএনজি যুক্ত ভার্ব থাকলে সেটা নিঃসন্দেহে জেরান্ড হবে। ইনট্রানজিটিভ ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে জেরান্ড বসে। প্রিয় শিক্ষার্থী, আমরা ইতিমধ্যে জেনেছি ট্রানজিটিভ ভার্ব কি। সাধারণত যেই ভার্বের অবজেক্ট থাকবে সেটাকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, এবং যখন আমরা ভার্বকে হোয়াট অথবা হোম দ্বারা প্রশ্ন করব, যদি হোয়াট অথবা হোমের উত্তরটি ভার্বের পরে থাকে তাহলে অবশ্যই সেটি ট্রানজিটিভ ভার্ব। আমাদেরকে এখন বলা হয়েছে ইনট্রানজিটিভ ভার্বের কমপ্লিমেন্ট হিসেবে জেরান্ড বসে। দ্যাট মিন্স এটি অবজেক্ট হিসেবে নয়, কমপ্লিমেন্ট হিসেবে। অবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য আছে, একটি মেজর ডিফারেন্স আছে। আমার অবজেক্ট এবং কমপ্লিমেন্ট লেকচার তোমরা দেখলে সেই পার্থক্যটি তোমরা বুঝতে পারবে। আশা করছি তোমরা সেটা দেখে নিবে। চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। মাই ফেভারিট হবি ইজ ফিশিং। আমরা এখানে কমপ্লিমেন্ট কি সেটাও আমার আলাদা লেকচার আছে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। তারপর আমি এক কথাই বলছি, কমপ্লিমেন্ট হচ্ছে সাধারণত যে শব্দটি বাক্যের সাবজেক্ট অথবা অবজেক্টকে রিআইডেন্টিফাই করে অথবা ডেসক্রাইব করে, অর্থাৎ সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় অথবা সাবজেক্ট সম্পর্কে দোষ গুণ কোনো কিছু বর্ণনা করে অথবা অবজেক্ট সম্পর্কে। যেমন দেখো, মাই ফেভারিট হবি ইজ ফিশিং, তাহলে হবির সাথে এখানে সাবজেক্টের সাথে ফিশিংয়ের একটা সম্পর্ক রয়েছে, দ্যাট মিন্স এটা কমপ্লিমেন্ট। এবং এই ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, দ্যাট মিন্স এটা অবজেক্ট হিসেবে কাজ করছে না, কারণ এই ফিশিং শব্দটা ফেভারিট হবিকে এক্সপ্লেইন করছে, ডেসক্রাইব করছে। সিং ইজ বিলিভিং, সিং শব্দটাকে রিআইডেন্টিফাই করছে বিলিভিং এবং আইএনজি যুক্ত শব্দ, দ্যাট মিন্স এটি কমপ্লিমেন্ট হিসেবে কাজ করছে। আর সাধারণত সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝখানে যে ভার্বটি বসে সেটাকে আমরা লিঙ্কিং ভার্ব বলে থাকি। পরবর্তী স্ট্রাকচার আমরা যাই। পজেসিভ কেস, মাই, হিজ, হার, আওয়ার, দেয়ার, ইয়োর, ইটস, এ ধরনের শব্দের পর সাধারণত কোনো ভার্ব থাকলে সেটা আইএনজি যুক্ত হয় এবং সেটা জেরান্ড হিসেবেই কাজ করে। চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। আই ডিসঅ্যাগ্রি টু হিজ কামিং হিয়ার, হিজ পজিটিভ কেস, আই মিন পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপরে কাম থেকে কামিং, এখানে কামিং শব্দটি জেরান্ড হিসেবেই কাজ করছে। উই ডোন্ট সাপোর্ট হার, হার শব্দটি এখানে পজিটিভ কেস, আই মিন পজিটিভ অ্যাডজেক্টিভ, তারপরে ওয়ার্ক থেকে ওয়ার্কিং, অর্থাৎ ভার্বের সাথে আইএনজি যুক্ত আছে, যেটা জেরান্ড হিসেবেই কাজ করছে। প্রিয় শিক্ষার্থী, যথেষ্ট পরিমাণ উদাহরণ দেওয়া আছে, তোমরা উদাহরণগুলো ভালো করে দেখে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ার করে নিবে। জেরান্ড দ্বারা কোনো কোনো সময় কম্পাউন্ড নাউন গঠন করা হয়। কম্পাউন্ড যেটাকে আমরা যৌগিক বলে থাকি, অর্থাৎ একের অধিক নাউন।
চলো আমরা দেখে নিই। ইটস মাই রিডিং রুম। রিডিং রুম দুইটা মিলে একটা কম্পাউন্ড নাউন। রিডিং রুমটা নাউন, রিডিংটা নাউন। She needs a washing machine. ওয়াশিং একটা নাউন, মেশিন একটা নাউন, দুইটা মিলে একটা নাউন হয়েছে, যেটাকে বলা হয় কম্পাউন্ড নাউন। অ্যাপোজিশন হিসেবে জেরান্ড বসে। অ্যাপোজিশন কি আমরা ব্যাখ্যা দিয়েছি, কোনো নাউনের অতিরিক্ত পরিচয় দেওয়ার জন্য যখন কোনো শব্দ ব্যবহার হয় তখন উক্ত শব্দকে আমরা অ্যাপোজিশন বলি। আবারও বলছি, কোনো নাউনের অতিরিক্ত পরিচয় দেওয়ার জন্য যখন কোনো শব্দ বা শব্দগুচ্ছ ব্যবহার হয় তখন সেই শব্দ বা শব্দগুচ্ছকে আমরা অ্যাপোজিশন বলে থাকি। চলো আমরা এক্সাম্পলে দেখে নিই। দ্য বয়, এটা হচ্ছে নাউন। বিং টল, বয় সম্পর্কে অতিরিক্ত পরিচয় দিচ্ছে, দ্যাট মিনস এটি অ্যাপোজিশন। আর অ্যাপোজিশন হিসেবে জেরান্ড বসতে পারে বিং, বি থেকে বিং। দ্য বেস্ট ফর্ম অফ এক্সারসাইজ, এটা নাউন ফ্রেজ। দ্য বেস্ট ফর্ম অফ এক্সারসাইজ ওয়াকিং, এটা হচ্ছে অ্যাপোজিশন। কার কথা বলছে? বেস্ট ফর্ম অফ এক্সারসাইজের কথা, দ্যাট মিনস এটি অ্যাপোজিশন হিসেবে কাজ করছে, যেটা ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ। প্রিয় শিক্ষার্থী, একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমরা এতক্ষণ পর্যন্ত যে ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দগুলো দেখেছি সেটাকে আমরা জেরান্ড বলেছি। বিভিন্ন পজিশনে গিয়ে সেটা জেরান্ড হিসেবে ব্যবহার হয়েছে। আমরা আমাদের ক্লাসের শুরুতেই বলেছি জেরান্ড এর পরিচয় ভার্বাল নাউন, অর্থাৎ সে নাউন হিসেবে কাজ করতে পারে, ভার্ব হিসেবে কাজ করতে পারে। যদি জেরান্ড এর পূর্বে দি এবং পরে অফ থাকে, অর্থাৎ দি এবং অফের মাঝখানে যদি কোনো ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ বসে সেটাকে আমরা ভার্বাল নাউন বলবো। অন্যথায় অন্য কোনো প্লেসে থাকলে সেটাকে আমরা জেরান্ড বলবো। প্রিয় শিক্ষার্থী, আবার বলছি, ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দের আগে দি এবং পরে অফ থাকলে মাঝে থাকা আইএনজি যুক্ত শব্দকে আমরা ভার্বাল নাউন বলবো। অন্যথায় সর্বক্ষেত্রে ভার্ব প্লাস আইএনজি যুক্ত শব্দ এতক্ষণ পর্যন্ত আমরা যেই ক্ষেত্রগুলো দেখেছি সেগুলোতে সেটা জেরান্ড বলে পরিচিত হবে। চলো আমরা উদাহরণের মাধ্যমে দেখে নিই। দ্য ইটিং অফ এ ব্যালেন্স ডায়েট ইজ গুড ফর হেলথ। দেখো তো, ইটিংয়ের আগে দি এবং পরে অফ আছে, দ্যাট মিনস এই ইটিংটা আমরা জেরান্ড বলবো না, এটাকে আমরা ভার্বাল নাউন বলবো, যেটা আমাদের ইতিমধ্যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে পরীক্ষায় প্রশ্নে এসেছে। মনে রাখতে হবে, ভার্বাল নাউন শুধু নাউনের কাজ করে, আর জেরান্ড নাউন এবং ভার্বের মতোই কাজ করতে পারবে। কিছু ভার্ব আছে যেগুলোর পরে আরেকটি ভার্ব আসলে সেটা সর্বদাই জেরান্ড হবে। চলো আমরা ভার্বগুলো দেখে নিই। অ্যাডমিট, অ্যাভয়েড, অ্যাপ্রিসিয়েট, অ্যান্টিসিপেট, ব্রাস্ট আউট, কনসিডার, কন্টেম্পলেট, ড্রেড, ডিনাই, ডিটাচ, ডিসলাইক, এক্সকিউজ, এনজয়, এসকেপ, এন্ডিওর, ফেজ, ফিল, লাইক, ফ্যান্সি, ফরগিভ, ফিনিশ, স্টপ, ইনভলভ, imagine, keep, loathe, mention, miss, mind, mean, propose, prevent, pardon, practice, postpone, recollect, resist, regret, resent, risk, suggest, save, and understanding or understand. এই ভার্বগুলোর পর সাধারণত অন্য কোনো ভার্ব আসলে সেটা আইএনজি যুক্ত হয়ে যাবে। চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। উড ইউ কনসিডার সেলিং? কনসিডার শব্দটি আমাদের সেই তালিকাভুক্ত ভার্ব যেটার পরে আরেকটি ভার্ব আসলে সেটা আইএনজি যুক্ত হবে, যেমন কনসিডারের পরে সেল ছিল, সেটা সেলিং হয়ে গিয়েছে। জোনাথন এনজয় টিচিং। এনজয় এমন একটি ভার্ব, তারপরে আর কোনো ভার্ব আসলে সেটা আইএনজি যুক্ত হবে এবং সেটা জেরান্ড হিসেবেই কাজ করবে। প্রিয় শিক্ষার্থী, প্রচুর পরিমাণ এক্সাম্পল দেওয়া হয়েছে, তোমরা এক্সাম্পলগুলো দেখে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করে নেবে। চলো আমরা আরেকটু ক্লিয়ার হয়ে নিই। নিচের গ্রুপ অফ ওয়ার্ডস সমূহের পর জেরান্ড হয়। কিছু ওয়ার্ড আছে যেটার পর সাধারণত অন্য কোনো ভার্ব আসলে সেটা আইএনজি যুক্ত হয়ে যায়, যেমন ক্যানট স্ট্যান্ড, ক্যানট হেল্প, could not help, it is no good, it is no use, would you mind, worth, it's a pleasure। এগুলোর পর সর্বদা ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে এবং সেটা জেরান্ড বলে গণ্য হবে। I can't stand taking cold coffee। can't stand, আমি ঠান্ডা কফি নিতে পারি না, সহ্য করতে পারি না। taking, দেখো ক্যান স্ট্যান্ডের পরে ভার্বের সাথে আইএনজি হয়ে গিয়েছে এবং সেটা জেরান্ড হিসেবে কাজ করছে। দ্য বয় ক্যানট হেল্প লাফিং। লাভ থেকে লাফিং, অর্থাৎ ক্যানট হেল্প শব্দের পর অন্য কোনো ভার্ব আসলে সেটা আইএনজি যুক্ত হয়ে যাবে এবং সেটা জেরান্ড হিসেবেই কাজ করবে। পরবর্তী এক্সাম্পলগুলো তোমরা ভালোভাবে পড়ে নিবে, তোমাদেরকে বুঝতে সাহায্য করবে।
নিচে কিছু ফ্রেজ আছে যেগুলোর পর সাধারণত অন্য কোনো ভার্ব আসলে সেটাও আইএনজি যুক্ত হবে, যেগুলো টু যুক্ত ফ্রেজ। লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, বি ইউজ টু, গেট ইউজ টু, become used to, subject to, object to, addicted to, devoted to, confess to, accustomed to, এই টু যুক্ত ফ্রেজগুলোর পর আমাদের অন্য কোনো ভার্ব আসলে সেটা আইএনজি যুক্ত হবে এবং সেটা জেরান্ডের মতো কাজ করবে। চলো আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখিনি। আই এম লুকিং ফরওয়ার্ড টু সি থেকে সিং, দ্যাট মিনস এই সিং শব্দটা এই বাক্যে জেরান্ড হিসেবে কাজ করছে লুকিং ফরওয়ার্ড টু থাকার কারণে। দ্য গার্লস ইজ ইউজ টুর পরে রিড থেকে রিডিং, অর্থাৎ এটা জেরান্ড হিসেবেই কাজ করছে। প্রিয় শিক্ষার্থী, আবারও বলছি, আমার প্রত্যেকটি স্ট্রাকচারে প্রচুর পরিমাণ উদাহরণ দেওয়া আছে, তোমরা উদাহরণগুলো দেখলে তোমাদের কনসেপ্টগুলো ক্লিয়ার করে নিতে পারবে। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।